বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খন্দকারের ছেলে তরুণ সংগঠক ব্যারিস্টার তারেক আকবর খন্দকার বলেছেন, তরুণ নেতৃত্ব মানে এই নয় যে আমি একজন তরুণ, আমাকে এই নেতৃত্বে আসতে হবে। তার অবশ্যই নেতৃত্বের গুণাবলী থাকতে হবে। দেশের বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের গণ্ডির মধ্যে চিন্তা করে, অথচ বহির্বিশ্বে বাংলাদেশকে নিয়ে কি চিন্তা করছে সেটা নিয়ে কেউ ভাবে না। আন্তর্জাতিক সম্পর্কগুলো দেশের সঙ্গে দেশের হয়, দলের সঙ্গে দলের না। তাই রাজনৈতিক দল এবং সরকারের উচিত দেশের হয়ে কাজ করা। তরুণ নেতৃত্ব মানেটা কি? তরুণ নেতৃত্ব মানে এই নয় যে আমি একজন তরুণ, আমি রাজনীতিতে চলে আসলাম। এটা কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। আমি যেটা এখন দেখছি বাংলাদেশের পলিটিক্সের মধ্যে বিভিন্ন দল তারা তাদের মধ্যেই মানে গণ্ডির মধ্যে আছে। তারা বহির্বিশ্বে বাংলাদেশকে কিভাবে চিন্তা করছে সেটা নিয়ে কেউ ভাবে না। বিভিন্ন দেশের সাথে রিলেশন করে এবং এই রিলেশনটা কিন্তু দেশ টু দেশ হয়, দল টু দল না। যদি দেশ টু দেশ আমরা কাজ করতে পারি তখন আমি মনে করি বাংলাদেশের মধ্যে উন্নয়নটা আরো ভালোভাবে হবে। দৈনিক চট্টগ্রাম প্রতিদিন ডিজিটালের ঈদ আয়োজনের বিশেষ সাক্ষাৎকারে বাংলাদেশ এবং তরুণ সমাজকে নিয়ে নিজের এমন ভাবনা ও মতামত জানিয়েছেন ইউথ ভয়েস অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও তরুণ ব্যবসায়ী ব্যারিস্টার তারেক আকবর খন্দকার। কক্সবাজারে ফ্যামিলি ট্যুর প্যাকেজ ৬,৫০০ টাকায় ৩ দিন ২ রাতের একটি স্মরণীয় ভ্রমণ। ছোটবেলা বেড়ে ওঠা এবং তার বাবার সঙ্গে স্মৃতির সম্পর্কে জানতে চাইলে তরুণ সংগঠক ব্যারিস্টার তারেক আকবর খন্দকার বলেন, আমার শিক্ষা জীবন চট্টগ্রাম থেকেই শুরু। কোন পরিবারে একজন বাবার সঙ্গে সন্তানের দূরত্ব থাকতেই পারে কারণে অকারণে, কিন্তু আমার বাবার সঙ্গে আমার সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ। আমার পড়াশোনার কথা যদি বলি, আমার পড়াশোনা চট্টগ্রামের মধ্যেই। আমার ও লেভেলস চট্টগ্রাম লিটল জুয়েলস থেকে আমি কমপ্লিট করি। ও লেভেলস কমপ্লিট করার পরে আমি দেন এ লেভেলস করি ঢাকা স্কলাস্টিকা থেকে। পরবর্তীতে আমি লন্ডন যাই। লন্ডন গিয়ে লন্ডনে কুইন ম্যারি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে আমার এলএলবি অনার্স আমি সম্পন্ন করি এবং পরবর্তীতে এলএলবি করার পরে আমি এলএলএম ইন কর্পোরেট অ্যান্ড কমার্শিয়ালের উপরে পড়াশোনা করি। এলএলএম করার পরে আমি লন্ডনের মধ্যে ব্যারিস্টার যে ডিগ্রিটা আমি সেটা সম্পন্ন করি। আমার বাবার সাথে আসলে স্মৃতির কথা যদি বলি, বাবার সাথে আমার সম্পর্কটা কিন্তু খুবই ফ্রেন্ডলি। একটা বাবার সাথে একটা সন্তানের কিন্তু একটা দূরত্ব থাকে, একটা ব্যারিয়ার্স থাকে কথা বলারও। বাট আমার সাথে কিন্তু আমার বাবার সাথে সবসময় একজন বন্ধুর সুলভ আচরণ করতো আমার বাবা ছোটোকাল থেকেই। তো আমি আমার বাবাকে বাবা মনে করি, বাবার পাশাপাশি একজন আমার ভালো বন্ধু মনে করি। বাবার দীর্ঘ রাজনৈতিক জীবনে জনসেবা এবং দেশের হয়ে দায়িত্ব পালন করতে গিয়ে তার জীবনে কোনো প্রভাব পড়েছে কিনা এবং বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত হয়েছেন কিনা জানতে চাইলে তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, যেহেতু আমার বাবা রাজনীতি এবং জনসেবায় ব্যস্ত থাকতেন, আমাদের ধরে নিতেই হয়েছে তিনি আমাদেরকে পারিবারিক সময় দিতে পারবেন না, এটাই মেনে নিয়েছি। আসলে যখনই আপনি একটা পলিটিক্যাল ফ্যামিলির সন্তান হন, আমরা কিন্তু ধরেই নিই আমার বাবা একটা দেশের জন্য কাজ করছে বলে আমাদেরকে সময় দিতে পারবে না। বাবা অলওয়েজ বিজি থাকতো, সকাল সন্ধ্যা বাবা বিজনেসের মধ্যেও জড়িত ছিল, রাজনীতির মধ্যেও জড়িত ছিল। আসলে একটা মানুষের পক্ষে খুবই টাফ রাজনীতি, ব্যবসা, ফ্যামিলি একসাথে মেনটেন করা। বাবার কোন কোন গুণাবলী তাকে অনুপ্রাণিত করে জানতে চাইলে ইউথ ভয়েস অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও তরুণ ব্যবসায়ী ব্যারিস্টার তারেক আকবর খন্দকার বলেন, আমার বাবা সব সময় একটা কথা বলতেন, কখনো নিজের জন্য করবা না, তোমার সঙ্গে যারা আছেন তাদের প্রতিষ্ঠিত করবার চেষ্টা করবে। আমার বাবা একটা কথাই সবসময় বলতো যে কখনো মানে নিজের জন্য করবা না, অলওয়েজ চিন্তা করবা তোমার সাথে যারা আছে তাদেরকে তুমি কিভাবে এস্টাবলিশ করতে পারো। সো আমি মনে করি আমি এই জিনিসটার উপরেই আমি গুরুত্বটা দিব। তরুণদের কাঁধে চট্টগ্রাম কতটুকু সফল হতে পারবে এমন প্রশ্নে তিনি বলেন, তরুণরা কিন্তু আমাদের একটি নতুন বাংলাদেশ এনে দিয়েছেন। লিডারশিপের প্রতি চট্টগ্রামের তরুণ তরুণীদের আগ্রহ অনেক, তাদের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। আসলে তরুণদের আমি মনে করি তরুণ নেতৃত্বকে আমাদের প্রাধান্য দেওয়া উচিত। কারণ দেখেন আপনার তরুণরাই কিন্তু আমাদেরকে একটি নতুন বাংলাদেশ এনে দিয়েছে। সো তরুণদেরকে নিয়ে আমি অনেকদিন ধরে কাজ করছি। 2012 সালে যখন আমি আমার ব্যারিস্টারি ডিগ্রিটা সম্পন্ন করি, আর আমি কাজ করতে গিয়ে দেখেছি একটা জিনিস, সেটা হচ্ছে চট্টগ্রামে যে তরুণ তরুণীরা আছে তারা খুবই ইন্টারেস্টেড এই টাইপের প্রোগ্রামসগুলোর মধ্যে, লিডারশিপ প্রোগ্রামসগুলোর মধ্যে। তো আমি মনে করি তরুণ নেতৃত্বের দিকে যদি আমাদের ধাবিত হতে হয়, অবশ্যই আমাদের থেকে এই জিনিসগুলোর উপরে গুরুত্ব রাখতে হবে। আওয়ামী সরকারের সময় তরুণদের নিয়ে কাজ করতে কোনো বাধার সম্মুখীন হয়েছিল কিনা জানতে চাইলে ব্যারিস্টার তারেক আকবর খন্দকার বলেন, শুরুর দিকে তেমন কোনো বাধা পাইনি, ধীরে ধীরে সংগঠন বড় করতে গেলে তখন একটু সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আমি বেসিক্যালি ইউথ ভয়েস অফ বাংলাদেশটা প্রতিষ্ঠা করি 2013 সালে। 2013 সালে যখন আমি প্রতিষ্ঠা করি আমি কোনো নেগেটিভ কিছু পাই নাই, আলহামদুলিল্লাহ। বাট যখন ধীরে ধীরে আমি সংগঠনটাকে বড় করতে যাই,
সালে আমি লাস্ট একটা প্রোগ্রাম করি ঢাকার মধ্যে, কর্পোরেট কি নামে। এটা একটা কর্পোরেট লিডারশিপ প্রোগ্রাম ছিল। আজ পর্যন্ত কিন্তু আমি কোনো পলিটিক্যাল কোনো এজেন্ডা আমার সংগঠনের মাধ্যমে বাস্তবায়ন করিনি। এটা সম্পূর্ণ একটি রাজনীতির বাহিরে একটা সংগঠন। 2017 সালে যখন আমি ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউটে একটা প্রোগ্রাম করি, যেখানে 1500 স্টুডেন্টসের মধ্যে একটা জমায়েত ছিল, এর এক সপ্তাহ পরে আমি সামহাও ডিরেক্টলি ইনডিরেক্টলি একটু প্রেশার ফিল করি। অন্য দেশের তরুণদের সঙ্গে আমাদের দেশের তরুণদের চিন্তাধারার তফাতের প্রসঙ্গে তিনি বলেন, আমাদের দেশে শুধু পড়াশোনার প্রতি গুরুত্ব দেওয়া হয়, অন্যান্য বিষয়ে তেমন গুরুত্ব দেওয়া হয় না। দেশের বাইরে তরুণদের কথা যদি বলি, আমাদের বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম, সেখানে শুধু আমরা পড়াশোনার দিকে আমরা শুধু গুরুত্ব দিই, বাট পড়াশোনার বাহিরেও যে বিভিন্ন লিডারশিপ স্কিলস, বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করা, সেই জিনিসটা যে আছে, সেই জিনিসটা যে আপনার যে সেলফ ডেভেলপমেন্টটা যে করতে পারে, আমরা কিন্তু এটার উপর ফোকাস দিই না। বিদেশের মধ্যে আমি যখন ছিলাম, লন্ডনের মধ্যে আমি দেখেছি বিভিন্ন কলেজ, বিভিন্ন ইউনিভার্সিটিজের মধ্যে পড়াশোনার পাশাপাশি এই স্কিমসগুলো থাকে। অন্তর্বর্তীকালীন সরকার দেশকে কতটুকু গুছিয়ে নিতে পেরেছে জানতে চাইলে রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা এই তরুণ সংগঠক ব্যারিস্টার তারেক আকবর খন্দকার বলেন, আমাদের দেশে ব্যবসায়ীদের অবদান কোনো অংশে কম না, কিন্তু অনির্বাচিত সরকারের আমলে ব্যবসায়ীরা, বিনিয়োগকারীরা অনিশ্চয়তায় ভুগবে। তাই সরকারের প্রচেষ্টার কমতি না থাকলেও সেভাবে আগাতে পারছে না। এখন আসলে বাংলাদেশটা পরিচালিত হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদটা আসলে খুবই ছোট একটা সময়। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ওয়ার্ল্ড রিনাউন্ড ফিগার, এখানে কোনো সন্দেহ নাই। উনি চেষ্টা করছেন ওনার উপদেষ্টাদের মাধ্যমে দেশের জন্য কাজ করার জন্য। বাট এখানে একটা কথা অবশ্যই বলতে হয়, আমাদের বাংলাদেশের ইকোনমির মধ্যে বিজনেসম্যানদের একটা কন্ট্রিবিউশন বিশাল। একটা বিজনেসম্যান যখন দেখবে একটা ছোট্ট টাইমের গভর্নমেন্ট এসেছে, সে কিন্তু একটা আনসার্টেনিটির মধ্যে ভুগবে। দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকারের পদক্ষেপ প্রসঙ্গে তরুণ এই ব্যবসায়ী বলেন, আমি আগেই বলেছি, নির্বাচিত সরকার থাকলে বিনিয়োগকারীরা সাহস পায়। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে দেশের ব্যবসায়ী এবং বাইরের বিনিয়োগকারীরা উৎসাহিত হবে। অবশ্যই আমি সরকার অনেক পদক্ষেপ নিচ্ছে, বিডা অনেক পদক্ষেপ নিচ্ছে বাহিরের বিনিয়োগকারীদেরকে এখানে আনার জন্য। বাট আমি যেটা বললাম সেটা হচ্ছে, আপনার থেকে একটা লং টার্ম গভর্নমেন্ট থাকতে হবে। একটা লং টার্ম গভর্নমেন্ট থাকলে তখনই কিন্তু বিনিয়োগকারীরা সাহস পাবে ইনভেস্টমেন্ট করার জন্য। কারণ একজন বিনিয়োগকারী কিন্তু 1 বছরের জন্য বিনিয়োগ করে না, 2 বছরের জন্য বিনিয়োগ করে না। একজন বিনিয়োগকারী অনেক বছর চিন্তা করেই কিন্তু ইনভেস্টমেন্টটা করে। সে চায় কি একজন বিনিয়োগকারী তার ইনভেস্টমেন্টটা সেফ থাকুক। সো একটা যদি স্বল্পমেয়াদী সরকারের সময় যদি বিনিয়োগ করে আমার মনে হয় না তারা এখানে উৎসাহিত হবে। সো এখানে একটাই উত্তরণের উপায়, সেটা হচ্ছে একটা জেনারেল ইলেকশন। এই জেনারেল ইলেকশনে একটা লং টার্ম গভর্নমেন্ট আসবে। এই লং টার্ম গভর্নমেন্ট আসলেই কিন্তু তখনই আমার যেটা মনে হয়, বাংলাদেশের অভ্যন্তরীণ বিজনেসম্যান বা বাইরের ইনভেস্টার্সরা তারা সাহস পাবে ইনভেস্টমেন্ট করার জন্য, তখন একটা সার্টেনিটি আসবে। তরুণদের রাজনৈতিক দল এবং তরুণ নেতৃত্ব সম্পর্কে তিনি বলেন, তরুণরা রাজনীতি করতে চাইলে তার কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। একজন রাজনীতিবিদের শিক্ষাগত যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা, পারিবারিক শিক্ষা থাকাটা জরুরি। তরুণদের রাজনৈতিক দল হচ্ছে এনসিপি। আমি যদি সেটার কথা বলি, প্রথমত আমি তরুণ নেতৃত্বের কথাটা এখানে আনবো। তরুণ নেতৃত্ব মানেটা কি? তরুণ নেতৃত্ব মানে এই নয় যে আমি একজন তরুণ, আমি রাজনীতিতে চলে আসলাম। এটা কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। প্রথম বৈশিষ্ট্য হতে হবে তার শিক্ষাগত যোগ্যতা, নাম্বার 1। নাম্বার 2 হতে হবে তার সাংগঠনিক দক্ষতা। দেন 3 নাম্বার হতে হবে সে কি কোনো পলিটিক্যাল ফ্যামিলি থেকে বিলং করে নাকি। কারণ আপনি যখন একটা পলিটিক্যাল ফ্যামিলি থেকে বিলং করবেন, আপনি কিন্তু ছোটকাল থেকে দেখছেন আপনার বাবা, আপনার ফ্যামিলি মেম্বার্সরা কীভাবে পলিটিক্স করছে, দেশের জন্য কাজ করছে। তো অ্যাট দ্য ব্যাক অফ ইউর মাইন্ড, সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু আপনার জিনিসটা রয়ে যাবে। সো আপনি কিন্তু চেষ্টা করবেন জিনিসটা ডেলিভারি দেওয়ার জন্য, দেশের জন্য। দেশকে এগিয়ে নিতে কি কি পদক্ষেপ গ্রহণ করা জরুরি এমন প্রসঙ্গে তিনি বলেন, বিচার ব্যবস্থা নিরপেক্ষ করতে হবে, আইনের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, দেশের তরুণ নেতৃত্বকে রাজনীতিতে যুক্ত করতে হবে। প্রথমত, গত 16 বছর আমরা দেখেছি বিচার ব্যবস্থা নিরপেক্ষ ছিল না। আমাদের বিচার ব্যবস্থাকে নিরপেক্ষ করতে হবে। দেন আইনের শাসন আনতে হবে, আইনের শাসন ছিল না, এটাকে আবার আমাদের রিস্টাবলিশ করতে হবে। এরপরে যেটা করতে হবে, মত প্রকাশের যে স্বাধীনতাটা, সেটাকে আমাদের এনশিওর করতে হবে। কারণ আমরা যদি এই জিনিসগুলোকে এনশিওর না করি, কখনো কিন্তু দেশ আগাবে না। এবং এর সাথে সাথে এমন তরুণ নেতৃত্বকে আমাদের বাছাই করতে হবে, যাদেরকে দেখে আরও 10টা তরুণ উজ্জীবিত হয় পলিটিক্সে আসার জন্য, এনকারেজড হয়। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।